আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বিএনপি এবং জামাত কি ভাবছে আগে বলি। ট্রাম্পের ভিজিট নিয়ে আপনারা জানেন যে 2-3 দিন আগে মার্কো রুবিও এসেছিলেন, সার্জিও গোর তার আলোচনা করে গিয়েছেন এবং কাগজেও বেরিয়েছিল ডোনাল্ড ট্রাম্প আসছেন। হেডিংয়ে লেখা ছিল আসছেন, কিন্তু ভেতরে লেখা ছিল তিনি আসার ইচ্ছা প্রকাশ করেছেন। আজকে 72 ঘন্টা হয়ে গেল, ভারতের তরফে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সাড়া শব্দ পাওয়া যায়নি। অর্থাৎ ট্রাম্প এই নিয়ে 3বার, আগে 2বার করেছেন, এই নিয়ে 3বার ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু ভারত এখনো পর্যন্ত সে ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া, যাকে বলে যে আপনি আসুন, আমরা অপেক্ষা করছি, আপনি বৃহৎ শক্তি, আপনার জন্য আমরা অপেক্ষা করছি, সেরকম কোনো রকম সাড়া শব্দ কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখনো পর্যন্ত। কাল পরশু কি হবে তা আমি বলতে পারবো না, এটা আমার পক্ষে জানা সম্ভব না। কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছে, ওই যে বলেছিলাম না, একবার বিশ্বাস ভঙ্গ হয়ে গেলে আবার বিশ্বাস তৈরি করতে অনেক সময় লাগে। মোদিজি ঘা খেয়েছেন, দগদগে ঘা, সেটা কিন্তু তাড়াতাড়ি উনি ভুলবেন না। কারণ উনি জানেন যে এইটা হচ্ছে আমার সফট কর্নার, এটাকে ক্যাশ করতে চাইছে আমেরিকা, তারপরে আবার নতুন করে খেলা শুরু করবে। মানে আবার সেই সেন্ট মার্টিন, তারপর আবার সেই আমরা আরাকান করিডোর, এগুলো নিয়ে আবার শুরু করে দেবে। তখন যেহেতু ভারতবর্ষকে সাহায্য করেছে ভারতবর্ষের পক্ষে, তখন মানে বাধা দেওয়া এটা তখন মুশকিল হয়ে যেতে পারে। ফলে আমার মনে হয় কূটনৈতিক দিক দিয়ে ভারতবর্ষ একটু ভেবে চিনতে দেখছে যে কতটা জলে আমরা আছি, কতটা ডাঙায় আমরা আছি, অর্থাৎ কতটা বিশ্বাসযোগ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমরা তাকে কতটা বিশ্বাস করতে পারি। এই টানাপোড়েনে এখন আলোচনা চলছে, কিন্তু তার কোনো পজিটিভ খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। ইতিমধ্যে যে 30-1 তারিখে মার্কো রুবিওর যে আসার কথা ছিল, সেটি বাতিল হয়েছে, এরকম খবর একটা পাওয়া গেছে। সেটি বাতিল হয়েছে, তিনি এখানে আসছেন না, তিনি অন্য কোথাও একটা যাচ্ছেন। বিদেশ লেখা হয়েছে তিনি নর্থ আফ্রিকার ওদিকে কোথাও একটা যাবেন, ওখানে কিছু তার কাজ রয়েছে। ফলে যেহেতু আমার মনে হয় যে 3 দিনে কোনো রকম সাড়া শব্দ পাওয়া গেল না, তাই আর আগ বাড়িয়ে মার্কো রুবিওকে হয়তো ট্রাম্প পাঠাচ্ছেন না। এদিকে শেখ হাসিনা তো বোমাটি মেরে দিয়েছেন। বোমাটি মেরে দেওয়ার পর এখন সারা পৃথিবীতে সাড়া পড়ে গিয়েছে। শেখ হাসিনার কাছে 256টি কাগজ এবং তার যে ইলেকট্রনিক মিডিয়া যেগুলো আছে তার সমস্ত কপি এসে পৌঁছেছে। 256, অর্থাৎ 256টি কাগজে এই সমস্ত খবর টবর বেরিয়েছে। সারা পৃথিবী এখন ভাবছে যে এটা এখন কি করে সম্ভব। এখন বিএনপি কি ভাবছে, বিএনপি এবং জামাত কিন্তু ভীষণ রকম দোলা চলে, ভীষণ রকম।
হ্যাঁ বললেও মুশকিল, না বললেও মুশকিল। কারণ ইতিমধ্যে ভারতের কাছে বারবার উনি প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ শেখ হাসিনার। সেক্ষেত্রে শেখ হাসিনা যদি ঢুকতে চান, ওরা যদি বা বারণ করে, তাহলে পরে মুখ দেখাবার জায়গা থাকবে না। আর শেখ হাসিনা যদি ঠোকেন, তাহলে ঝটপট তাকে একেবারে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন আমাদের তারেক রহমান। সে সাহসও তার হবে না, কারণ সারা পৃথিবীকে উনি জানিয়ে দিয়েছেন। এখন সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে তারেক রহমানের মতো এবং বাংলাদেশের মতো একটি ছোট রাষ্ট্র, যার সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক তেমন নেই, একমাত্র পাকিস্তান, তুর্কি আর চীন ছাড়া। কিন্তু চীনের কথাই বাদ দিচ্ছি, চীন কোনোভাবেই এর মধ্যে ঢুকবে না, কোনোভাবেই ঢুকবে না। কারণ চীন তার স্বার্থ আগে দেখে। চীন আমাদের সঙ্গে সমস্ত গোলমালগুলো, মানে সীমান্ত গোলমালগুলো মিটিয়ে নিয়েছে। আমি আগেই বলেছিলাম। এখন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই, তিনিও এসেছিলেন, দুদিন কাটিয়ে গিয়েছেন। নানান রকম কথা হয়েছে, তার মধ্যে রিক আছে, RIC আছে, তার মধ্যে ব্রিক্স আছে। এই দুটো গঠন তো হচ্ছেই। আর এখানে রয়েছে রাশিয়া, আবার একসঙ্গে দুজনে এই মাসের নভেম্বর ডিসেম্বরে আসবেন, সেটাও আমি বলেছি। ফলে এই ছুটকো ছাটকা ব্যাপারে ঢুকে চীন নিজের অস্তিত্ব সংকটে ফেলবে না। কারণ মায়ানমারের সঙ্গে চীনের সম্পর্ক, জান্তা সরকারের সঙ্গে চীনের সম্পর্ক ভালো। আরাকান আর্মির সঙ্গেও কিন্তু তাল মিলিয়ে চলছে চীন। কোনো পক্ষকেই কিন্তু খেপাচ্ছে না, যা স্থিতাবস্থা রেখে দিয়েছে। চীন অত্যন্ত বুদ্ধিমান, খুব ঘোরেল চীন। ফলে ওই ছোট বাংলাদেশের এতে পড়ে পায়ে জড়িয়ে, বাংলাদেশের ব্যাপারে জড়িয়ে নিজের অবস্থা ঢিলে করা এবং ভারতকে দূরে সরিয়ে রাখা, বিশেষ করে ভারতের বাজার যখন ধরতে হবে, ভারতের কি বলে সম্পর্ক ভারতের সঙ্গে উন্নত করতে হবে। 10 বছর বাদে কি হবে আমরা জানি না, কিন্তু আপাতত ঠিক হয়েছে 10 বছরের জন্য সমস্ত কিছু ঝুড়ি চাপা থাক। আমরা যা করব নিজেরা করব, নিজেরা ঠিক করে নেব। এখন বিএনপির হয়ে গেছে খুব মুশকিল, জামাতের হয়ে গেছে খুব মুশকিল। জামাতের একটা শক্তি রয়েছে, বিএনপির যে মাঠের শক্তি, তার থেকে জামাতের শক্তি কিন্তু বেশি। এই যে জুলাই আগস্টে যত মিছিল হয়েছিল, সবই তো জামাত লোক সাপ্লাই দিয়েছিল, ছেলেপিলে সাপ্লাই দিয়েছিল। এই জামাত এবং বিএনপি এখন এত অত্যাচার করেছে, আমি বলেছিলাম না, ইউনূসের ছেড়ে যাওয়া জুতোয় এরা পা গলিয়ে দিয়েছে। ইউনূস যা যা করেছে, এরা সেগুলোই করে বেড়াচ্ছে। মাঝে মাঝে দুই একটা ঢপ মারে ইউনূসের বিরুদ্ধে, সালাউদ্দিন সাহেব ঢপ মারেন, এই ব্যবস্থা নেওয়া হবে, ওই ব্যবস্থা নেওয়া হবে, আর আদতে কিছুই নেওয়া হবে না। মানে শিক্ষার এপিঠ আর শিক্ষার ওপিঠ, কিছুই হবে না। ফলে এখন পুরোটা নির্ভর করছে আওয়ামী লীগের ওপর। আমরা জানি যে আঁচ করতে পারি যে যেদিনকে শেখ হাসিনা ঢুকবেন বলবেন, সেদিনকে তার 3 দিন আগে থেকে সমস্ত কারফিউ জারি করে দেবেন। এখন হয়তো চিড়ে মুড়ি নিয়ে সবাই হাঁটতে শুরু করলো, কত দূর এসে পৌঁছাবেন, পথে পথে যদি আটকে দেয়। তারপরে নানান রকম আশঙ্কা রয়েছে। আমাদের এর মধ্যে আওয়ামী লীগের মধ্যে
কিছু গুপ্ত জামাত রয়েছে, সেগুলো আমি কমেন্ট দেখলেই বুঝতে পারি। তুই মরিস না কেন, হাসিনা কোনোদিনই ফিরবে না, তুই হাসিনার সঙ্গে আসিস, সব তুই করে। মানে সম্মান টম্মান দেখানো ছেড়ে দিন, তাদেরকে দেখলে বোঝা যায়, মানে কমেন্ট পড়লে বোঝা যায় যে এগুলো হচ্ছে গুপ্ত জামাত। চিন্তা হচ্ছে এই গুপ্ত জামাতকে নিয়ে। যখনই উনি বলবেন যে আমি অমুক জায়গা দিয়ে ঢুকবো অথবা ঢাকায় অমুক তারিখে আমি ট্রেনে করে নামবো, আওয়ামী লীগের লোকেরা জানবে। আওয়ামী লীগের লোকেরা জানলে পরে এই গুপ্ত জামাতরাও জানতে পারবে, গুপ্ত জামাতরা জামাতকে জানিয়ে দেবে, আর জামাত তখন থেকে সহিংসতা শুরু করে দেবে। এটা হচ্ছে একটা বড় চিন্তার ব্যাপার। সুতরাং বললাম, আমি গতকালকে বলেছি যে একটা স্রোত একদিকে যাচ্ছিল, উনি ঘোষণা করে, আচমকা ঘোষণা করে দিয়ে পুরো উল্টো স্রোতে এখন ভাবতে হচ্ছে ভারতবর্ষকে। উল্টো স্রোতে ভাবনা ঠিক আছে, ভারতবর্ষ কিন্তু প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এতে কিন্তু চলে। কখনো কিন্তু মানে একটা প্ল্যানের মধ্যে থাকে না। একটা প্ল্যান ফেল হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় প্ল্যান তারা কিন্তু কাজ করে দেয়। এবং সে প্ল্যানটা কি সেটা আমরা জানি না, আমরা সেগুলো পরে হয়তো জানতে পারবো। বারবার ফোন করে এই লোকটা, আগে মহা মুশকিল, এই ব্লক করার ছাড়া উপায় থাকবে না। একজন মানুষ থাকে যে আমি বারবার কেটে দিচ্ছি, তা সত্ত্বেও বারবার ফোন করে যাবে, এত অবুঝ। তো যাই হোক, কি বলছিলাম ভুলেই গেলাম। তো সেক্ষেত্রে ভারতবর্ষ শেখ হাসিনাকে বুদ্ধি দিয়েছেন যে আপনি আগে থেকে কিছু বলবেন না। ভারতবর্ষ নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়ে আপনাকে ভেতরে পাঠিয়ে দেবে। সেটা কিভাবে হবে না হবে সেটা পরবর্তীকালে সিদ্ধান্ত হবে। অর্থাৎ শেখ হাসিনা বলেছেন উনি ফিরবেন, তো ফিরবেনই এবছর। সেটা যেভাবেই হোক ফিরবেন, হয় ভারতবর্ষের নিরাপত্তা বাহিনী তাকে পৌঁছে দিয়ে আসবে, নয় এমন একটা ব্যবস্থা করা হবে যেখানে সেনাবাহিনী এসে তাকে নিয়ে যাবে এবং তার সুরক্ষার ব্যবস্থা করবে। নাহলে আস্ত রাখবো না, ওই গতকালকে বলেছিলাম আস্ত রাখবো না, এরকম একটা হতে পারে। একটা বিভিন্ন অঙ্ক কষা হচ্ছে। তবে ডিসেম্বরের মধ্যে, হয়তো ডিসেম্বরের আগেই, আমার তো মনে হয়, আমি বলেছিলাম 2 মাস, আমার তো মনে হয় আগস্টেই ধরে রেখে দিন, আগস্টের দিকে আমার মনে হয়, এখন মনে হচ্ছে। পরবর্তীকালে হয়তো আগস্ট সেপ্টেম্বর হতে পারে। এখন যা অবস্থা, যা শুনতে পাচ্ছি, যা বলতে পারবো না আমি, তাতে আমার মনে হয় আগস্টই হচ্ছে আপনাদের মুক্তির সময়। আপনাদের মুক্তি সূর্য আবার উঠবে। শেখ হাসিনা দেশে ফিরলে সব কিছু ঠান্ডা হয়ে যাবে, অর্ধেক লোক ভেঙে যাবে আর অর্ধেক লোক দেশ ছাড়া হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানিয়েছেন ইউনূসের ডাকাততন্ত্রের ডাকাতগুলোকে তাদের দুর্নীতির জন্য বিচার করতে। আমরা আশা করি না প্রধানমন্ত্রী তারেক রহমান এই ডাকে সাড়া দিবেন, কিন্তু আমি তবু এই আহ্বানটাকে সাধুবাদ জানাই। এই লেকচারে আমি দেখব যে বাংলাদেশে কেন দুর্নীতি হয় এবং কি করলে দুর্নীতিটাকে অনেক সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব। দেখুন, এটা তো বলার আর অপেক্ষা রাখে না যে বাংলাদেশে যে কোনো একটা সরকার যদি আন্তরিকভাবে দুর্নীতির বিচার করে এবং দুর্নীতি রোধের চেষ্টা করে, সেই সরকারই বাংলাদেশে জনপ্রিয়তা পাবে। এবং এত বেশি জনপ্রিয়তা পাবে এটা কিন্তু সরকারগুলি কল্পনাও করে না এবং কল্পনা করার চেষ্টাও করে না। এবং কেন করে না সেটা কিন্তু বুঝতে আমাদের বেশি কষ্ট হয় না। করে না এই জন্য যে এখানে যারা বিচার করবে, যাদের থাকলে বিচার করা সম্ভব, তারাই দুর্নীতিবাজ। সহজ কথা।
এই জায়গা থেকে বাংলাদেশ বের হয়ে আসবে খুব দ্রুত, এই সম্ভাবনা কিন্তু নাই। বাংলাদেশে দুর্নীতি হয়, একেবারে বড় একটা কারণ বাংলাদেশে দুর্নীতি হওয়ার জন্য, সেটা হলো বাংলাদেশ জাতিগতভাবে দুই ভাগে বিভক্ত। একটা দেশে যেই ধরনের জাতির মধ্যে যেই ধরনের ইউনিটি থাকা দরকার, যে ইউনিটি থাকলে বিলঙ্গিংনেসটা সবার কাছে গ্রো করে, যে ঐক্য থাকলে সবাই মনে করতে পারে যে এই দেশটা আমার, সেই ইউনিটিটাও তো আমরা তৈরি করতে পারিনি। আমাদের মুক্তিযুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধ বিরোধী তাদেরকে রাষ্ট্র থেকে তাড়াতে পারিনি। পাশাপাশি তারা রাষ্ট্রে কিন্তু আমাদের সাথেই বেড়ে উঠেছে। এবং আমরা যদি দেখি যে আমাদের রাষ্ট্র যারা শাসন করেছে, সেই বঙ্গবন্ধু থেকে শুরু করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারা মানুষের শরীরটাকে শাসন করেছে, জনগণের। আর মন শাসন করেছে কিন্তু স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, ধর্মীয় এবং তাদেরই সম্পূরক শক্তি, যেমন পাকিস্তানপন্থী সেকুলার নাস্তিকেরা। অর্থাৎ বাংলাদেশে সত্যিকারের মুক্তিযুদ্ধপন্থী কোনো বুদ্ধিজীবী শ্রেণী বাংলাদেশের মানুষের মন শাসন করতে পারেনি। যেমন একটা উদাহরণ দিয়ে যদি বলা যায়, আমরা যদি ধরেন বাংলাদেশে যেই ব্যক্তির বই সবচেয়ে বেশি পঠিত হয়েছে সাহিত্যে, অসাহিত্যে সব জায়গায়, তিনি ছিলেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ ব্যক্তিগতভাবে হয়তো তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতেন, বা এটা তো এই মুক্তিযুদ্ধের চেতনায় জেনুইনলি বিশ্বাস করলেও তো আসলে একটা মানুষের সেই ধরনের পরিবর্তন হয়। কিন্তু হুমায়ুন আহমেদ সাহিত্য রচনা করেছেন মিক্সড ক্লাসের জন্য। সেখানে যেইভাবে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী মানুষগুলোকে ফুটিয়ে তুললে মুক্তিযুদ্ধ বিরোধীরা সাহিত্যটাকে পছন্দ করবে, তিনি সেইভাবে কিন্তু তাদের ফুটিয়ে তুলেছেন। এইভাবে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম চাল আছে যেগুলো আসলে বোঝা মুশকিল। আর হুমায়ুন আহমেদ যেহেতু এখন জীবিত নাই, তাকে নিয়ে, আর তিনি যেহেতু একজন সফল সাহিত্যিক, বেশি নেতিবাচক কথা বলতে চাই না, কিন্তু উদাহরণ হিসাবে এটা খুবই একটা উপযুক্ত উদাহরণ। যেই ব্যক্তি চাইলে মানুষের মনোজগতে, অর্থাৎ কিশোর কিশোরীদের মনোজগতে একটা চেঞ্জ আনতে পারতেন, তিনি কিন্তু একটা বিশাল ভেজালের লোক ছিলেন। অর্থাৎ আমাদের আসলে মন শাসন করার মতো মুক্তিযুদ্ধের তরফ থেকে আমরা কোনো বুদ্ধিজীবী তৈরি করতে পারিনি। আমাদের মন শাসন করেছে আহমদ ছফা, সলিমুল্লাহ, তারপরে এই ফরহাদ মজার এবং ওয়াজ মাহফিল তো আছেই। ফলে সমাজের যে বিভক্তি সেটা রয়ে গেছে, এবং 2024 এসে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলেছে। যেই সমাজে এই ধরনের বিভক্তি থাকে, সেই সমাজ থেকে দুর্নীতি দূর করা যায় না। কারণ যে ক্ষমতায় যায় সে তাড়াতাড়ি কিন্তু তার পকেট ভর্তি করতে চায় যে দুর্দিনে কাজে লাগানোর জন্য। এটা আমরা মোটামুটি সব সময় দেখেছি। দ্বিতীয় যে কারণটা আপনার দুর্নীতির জন্য কাজ করে, সেটা হলো আমাদের ইসলাম ধর্মের যে এই বিশ্বাসটা আছে, এটা আবার অনেকে এখানে এসে বলবেন যে না, এইটা ঠিক না। বিশ্বাস হলো কি, আপনি শুধু মুসলমান হলে, আপনার শুধু ঈমান থাকলে, আপনি যত কবিরা গুনাহ করেন আল্লাহ মাফ করে দিবেন। দুইটা জিনিস, মূলত একটা জিনিস আল্লাহ মাফ করবে না, সেটা হলো শিরক। আর একটা জিনিস মাফ করবে না, সেটাও মাফ করবে আসলে, সেটা হলো কারো হক নষ্ট করলে। আসলে শিরক ছাড়া সবই আল্লাহ মাফ করে দিবেন যদি আপনি তওবা করেন। দুর্নীতি করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, সবই কবিরা গুনাহ। আপনি যত দুর্নীতি করেন না কেন, আপনার দোজকে যেতে হবে না। আপনি যদি যথাসময়ে, অর্থাৎ দুর্নীতিগ্রস্ত লোক তো যথাসময়ে কাজটা করতে পারে। কখন? তারা ধরেন একজন সরকারি কর্মচারী 60 বছর বয়সে সে রিটায়ারমেন্টে গেল, এর মধ্যে সে শত শত কোটি টাকা দুর্নীতি করে বানিয়েছে। এখন সে হজে যাবে, হজে গিয়ে সে আল্লাহর কাছে একেবারে পরিষ্কার মনে মাফ চেয়ে নিল, আসলো। আরো যে 20-30 বছর সে বাঁচবে, সে কিন্তু এই দুর্নীতির টাকা খাবে। কিন্তু সে যে মাপ চেয়ে ফেলছে, এতে সে মনে করে যে তার মাপ হয়ে গেল, কারণ তো ধর্মে এই বিধান আছে। যদিও এখানে এই প্রশ্নটা আছে যে ওই টাকা থেকে জীবন যাপন করলে আবার পাপটা আসবে কিনা, প্যাঁচ আছে, কিন্তু সেইটা অনুভব করে না। সে মনে করে যে মাপ পেয়ে গেল। ফলে দুর্নীতির সাথে ধর্মের একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে। দুর্নীতিবাজ মসজিদ, মাদ্রাসা এগুলো তৈরি করে, এবং বাংলাদেশে যে এত মসজিদ মাদ্রাসা হয়েছে, এটাও কিন্তু দুর্নীতি, কিন্তু এটার কারণ। দেখেন, ধর্ম যেখানে মানুষকে পাপ মুক্ত করার কথা, আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে ধর্মটাকে এমন ভাবে ব্যবহার করা হয়, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যবসায়ী, অর্থাৎ ধর্ম ব্যবসাকে এমন ভাবে আমরা নিজেদের মধ্যে
আত্মস্থ করেছি যে ধর্মটাও আমাদের দুর্নীতির একটা কারণ, অথচ ধর্মকে ব্যবহার করা যেত যে দুর্নীতির বিরোধী কারণ হিসাবে। বিষয়টা অত্যন্ত জটিল, কিন্তু এতে কোনো সন্দেহ নাই যে ধর্ম এখানে শেল্টার দিচ্ছে। এখন এই জায়গায় আমাদের ওই ধরনের ইসলামিক স্কলার বা কাউকে যদি নিয়োগ করা যেত যে কিভাবে এই জিনিসটা সুরাহা করা যায়, তাহলে একটা ব্যবস্থা হতো। সেটা তো করা হয়নি। আধিপত্য বিস্তার করছে যারা ওই সহজে মুক্তি দিয়ে দিচ্ছে, অর্থাৎ বলে দিচ্ছে যে আপনি খাস দিলে দোয়া করলে মাপ পেয়ে যাবেন। মুসলমানদের মধ্যে দুর্নীতির কিন্তু এটা কারণ। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি এদের মধ্যে দুর্নীতির কারণ এরা কিন্তু চরম দুর্নীতিবাজ। কারণ হলো এরা তো এই রাষ্ট্রটাকে, এরা দেখছে যে এই রাষ্ট্রে এদের কোনো স্থায়িত্ব নেই, যে কোনো সময় কিন্তু তাদেরকে এই রাষ্ট্র থেকে বের করে দিতে পারে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিতে পারে, হিন্দু হলে ভারতে পাঠিয়ে দিতে পারে। ফলে তারাও কিন্তু আকণ্ঠ দুর্নীতি করে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আমরা যদি এই রাষ্ট্রটা সকল ধর্মের, সকল পথের, সকল বিশ্বাসের মানুষের জন্য তৈরি করতে পারতাম, ইনহেরেন্টলি আমরা একটা রাষ্ট্র পেতাম যেটাতে আমাদের দেশপ্রেমের জায়গা থাকতো। এখন তো দেশপ্রেমের জায়গাটা নাই। ভারতীয়রা এত দেশপ্রেমিক হয় কি করে? কারণ হলো তাদের রাষ্ট্রটা আছে, সেখানে কিন্তু রাষ্ট্রের মূল চেতনা নিয়ে কোনো দ্বিধাবিভক্তি নাই, সবার একটা বিলঙ্গিংনেস আছে। এবং পাকিস্তানিরা দেখবেন অনেক দেশপ্রেমিক। আমরা পাকিস্তানকে এত বদনাম না বুঝে করি, পাকিস্তানিদের দেশপ্রেমে কিন্তু কোনো ঘাটতি নেই। যে দেশপ্রেমটা বাংলাদেশে গড়া সম্ভব হয়নি, কারণ হলো আমরা মুক্তিযুদ্ধ বিরোধীদের অত্যন্ত ভুল নীতিতে তাদেরকে এই দেশে থাকতে দিয়েছি, এবং তারা এত লোভী যে তারা রাষ্ট্রটা তাদের জন্য চায়। আমরা চেয়েছিলাম রাষ্ট্রটা তাদের হোক, আমাদেরও হোক, তারা চায় রাষ্ট্রটা শুধু তাদের জন্য। এই হলো দুর্নীতির মূল তিনটা কারণ বাংলাদেশে। আরো তো কারণ আছে। চতুর্থ কারণ যদি আপনি দেখতে চান, সেটা হলো জনসংখ্যার বিস্ফোরণ। এত মানুষ, এত অভাব, যে যেখানে সুযোগ পাচ্ছে দুর্নীতি করছে। মানুষ যদি বুঝতে পারে যে আমার জীবন এখানে নিরাপদ, তাহলে তার দুর্নীতি কমে আসবে। এর সাথে আরেকটা সহকারী কারণ হলো যে ভবিষ্যতের অনিশ্চয়তা। অসুস্থ হলে কি করবে, কে দেখবে, চিকিৎসা কিভাবে হবে, মোটা দাগে এগুলো হলো আমাদের দুর্নীতির কারণ। এখন প্রতিটা জিনিস এগুলোকে সুরাহা করা তো কঠিন। হ্যাঁ, দেশপ্রেমিক করা, মুক্তিযুদ্ধ বিরোধীদের এই দেশ থেকে বিনাশ করা, আর ধর্মীয় যে ইস্যুটা বললাম সেটাকে সুরাহা করা, কিংবা জনসংখ্যা কমিয়ে আনা এবং তার সাথে ভবিষ্যতের অনিশ্চয়তা দূর করা, প্রতিটা জিনিস কিন্তু অত্যন্ত কঠিন। সহজে দুর্নীতি সহনীয় আনার একটা উপায় আছে, সেটা হলো সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ করা। এই কথাটা আমাকে কে বলেছিল জানেন? এই কথাটা আমাকে বলেছিলেন বিএনপির প্রাক্তন মন্ত্রী M.K. আনোয়ার সাহেব, আল্লাহ তাকে ভেস্তবাসী করুক। 2005-06 সালে হবে, আমি তখন রোমে চাকরি করি। তো উনি কৃষিমন্ত্রী ছিলেন। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের মিটিংয়ে উনি 2-3 বার গিয়েছিলেন, আমি থাকতাম ওনার সাথে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার, অনেক দুর্নীতি বন্ধ করা যায় না? কারণ দুর্নীতি নিয়ে আমার সবসময় মনে খসখসানি। আমি তখন অনেক ছোট, কিন্তু আমি সাহস করে জিজ্ঞেস করেছিলাম যে এই যে পাসপোর্ট অফিসে যাওয়ার 1 মাইল আগেই একজন দালাল পেয়ে বসে একটা মানুষকে, নিরীহ মানুষকে। তখন এটা ছিল, এখন কি অবস্থা জানি না। এই পাসপোর্ট অফিস থেকে, আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস থেকে 1-2 মাইল পর্যন্ত এই জায়গাটা শুধু পাসপোর্টের দালালে ভর্তি। সরকার যদি চায় 5 মিনিটে কি এই দালালগুলোকে বের করে দিতে পারে না, তাড়িয়ে দিতে পারে না? মানলাম বড় বড় দুর্নীতি বন্ধ করা কঠিন। উনি অবশ্য স্বীকার করেছিলেন যে হ্যাঁ, এটা তো সম্ভব, কেন যে হয় না, এই কথাটাও বলেছিলেন। আর এই দুর্নীতি নিয়ে ওনার সাথে অনেক কথা বলেছি 2-3 দিন। তখন তিনি একটা কথা বলেছিলেন একবার শতপ্রণোদিত হয়ে, যে দুর্নীতি বন্ধ করতে হলে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ, মানে এটাই দুর্নীতি বন্ধ করার নিয়ম হলো যে সর্বোচ্চ পর্যায়ে যদি দুর্নীতি বন্ধ হয়। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ হওয়া বলতে কি বোঝায়? একেবারে খাঁটি কথা, যে কয়জন মন্ত্রী আছে এরা যদি দুর্নীতিহীন হয়, সেটাই সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ করা। এবং কোনো মন্ত্রণালয়ে যদি মন্ত্রী এবং সচিব দুর্নীতি না করে, সেই মন্ত্রণালয়ের দুর্নীতি হওয়া খুবই কঠিন। হ্যাঁ, 2 আনা 4 আনা এখানে সেখানে 9-6 হবে, কিন্তু দুর্নীতি হবে না। এখন বুঝতে পেরেছেন বাংলাদেশের দুর্নীতি বন্ধ করতে হলে কোন জায়গায়? আমি যে সমস্যাগুলো বলেছি সেগুলো কিন্তু বাস্তব, সেগুলো সমাধান না হলে স্থায়ীভাবে দুর্নীতি বন্ধ হবে না। কিন্তু আপনি যদি মন্ত্রীগুলাকে সৎ করতে পারেন, আপনি দুর্নীতি অনেকাংশে কমিয়ে আনতে পারেন। এখন যদি আপনি 60-70টা মন্ত্রী নিয়োগ করেন, তাহলে কিন্তু এটা হবে না। আপনি জানেন যে 60 জন মানুষ বাংলাদেশে দুর্নীতিমুক্ত পাওয়া যাবে না।
5 জন 10 জন সেটা তো পাওয়া সম্ভব। সেই কাজটা কিন্তু আমাদের কোনো সরকার প্রধান এখন পর্যন্ত করেননি। খুবই দুর্ভাগ্যজনক। এছাড়া আসলে দুর্নীতি বন্ধ করার কোনো সহজ উপায় নাই। আপনি সাজা দিতে পারেন, কঠোর সাজা। দুর্নীতি হয়ে গেলে সাজা দেয়া এইটা আরেক কঠিন কাজ, কিন্তু তবুও দৃষ্টান্তমূলক সাজা যদি দেয়া যায় সেইটাও কিন্তু এক ধরনের কাজ করে, যেটা আমরা এই যে ইউনূস বাহিনীর দুর্নীতির ক্ষেত্রে এখন হয়তো কার্যকর করতে পারি। সেটা কিভাবে হবে? তারেক রহমান সাহেব তো ইউনূসের সাথে সমঝোতা করে সরকারে এসছেন। আমাদের আরো দুর্ভাগ্যজনক যে ইউনূসের ডাকাততন্ত্র যে পরিমাণ দুর্নীতি করেছে, এটা দেখেন, এটাও বাংলাদেশে আনপ্রেসিডেন্টেড। বাংলাদেশে স্বল্পকালীন কোন সরকার এইভাবে দুর্নীতি করে নাই, কিন্তু 24-এ রাষ্ট্র দখল করে সবার এত সাহস হয়ে গেছে যে ওরা সব ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলেছে। ছোট ছোট বাচ্চারা দুর্নীতি করেছে, আসিফ, সজীব, নাহিদ, এক একটা পেটের চর্বি দেখেন, গাড়ি বাড়ির অবস্থা দেখেন, এবং কত ধরনের মিথ্যা কথা ওরা বলছে এক একজন এই দুর্নীতির টাকা জায়েজ করার জন্য, যে কারো কোচিং সেন্টার আছে, কেউ এটা করেছে, কেউ সুদে টাকা খাটিয়েছে। আর তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন বলতে হবে যে প্রধানমন্ত্রীকে? দুর্নীতি দমনের যদি আপনার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকে তারা তো সেটা করতো, সেটা তো কোনো সরকার করে নাই। দুর্নীতি দমন কমিশনকে একটা এইটা একটা শিখণ্ডী হিসাবে রেখেছে, কারো বিরুদ্ধে যদি লাগিয়ে দিতে হয় লাগিয়ে দেয়, ওরা আছে। আর ওখানে আবার ওইটা আবার সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত সংগঠন কিন্তু বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন হলো সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত সংগঠন। এমনকি আমাদের যে প্রেসিডেন্ট আছে এখন, এই চুপ্পুর দুর্নীতির হিসাব করেন, কত দুর্নীতি সে করেছে। এই জায়গাগুলো কিন্তু আমরা যদি দলমত নির্বিশেষে কিছু জায়গা দেখি, সেই জায়গাগুলো আসলে এইখানে দেখার বিষয়। আর্মিতে মনে করে যে আপনার আর্মি দুর্নীতি করার সুযোগ কম। আপনি আর্মির একটা রিটায়ার্ড অফিসারের জীবনযাপন দেখেন, একজন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, কিভাবে তারা এত আপনার শান শওকতের জীবন পায়। ডক্টর সাদত হোসেন মরে গেছে, এই ভদ্রলোক, সম্মান করতো সবাই, মনে করা হয় যে সে দুর্নীতি করে। তার গুলশানে বাড়ি। বাংলাদেশে আগে যত সিএসপি, সচিব টচিব ছিল, এরা সবাই গুলশানে বসবাস করে। জমি কোথায় পাইলো, কিভাবে বাড়ি পাইলো? সরকারি চাকরি করে তো যে বেতন পেত, এটা দিয়ে তো সে ওই যে কামরাঙ্গি চরে গিয়েও বাড়ি করতে পারত না। ফলে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু আলাদা বিধান ব্যবস্থা থাকা দরকার দুর্নীতি দমন করতে হলে, তারা যাতে একটা ডিসেন্ট লাইফ পায়। আবার দুর্নীতি করলে যেন কঠোর সাজা হয়। আর এত সরকারি কর্মচারী হওয়ার দরকার কি বাংলাদেশে? কোনো দরকার নাই। ডিজিটাইজেশনের দুর্নীতি বন্ধ, সেখানে আরো বেশি দুর্নীতি চালু হয়েছে। এনআইডি নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা লোককে ঘুষ দিতে হয়েছে। মোটামুটি কোনো ক্ষেত্র নাই আপনার দুর্নীতি নেই। ভূমি অফিস সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, প্রতিটা ক্ষেত্র, পাসপোর্ট, ভূমি, আপনি কোথায় যাবেন, সেবা খাত, সবগুলাতে দুর্নীতি। একটা আপনি লাইসেন্স করবেন, করবেন, এই দুর্নীতিগুলোর কারণ কিন্তু আবার জনসংখ্যার বিস্ফোরণ। আপনি যে ইন্টারমিডিয়েট পাস একটা ছেলেকে ওইখানে কম্পিউটারে বসিয়ে দিয়েছেন, ওর তো 10টা ভাই বোন। এই অবস্থা। যা আজকে আলোচনা করলাম, মোটামুটি আমার মনে হয় বাংলাদেশের দুর্নীতির সবগুলা ক্ষেত্র আমরা কিন্তু আলোচনা করেছি। আপনার পুলিশের দুর্নীতি বুঝতে পারেন, দারোগারা হলো যে থেকে আইজিপি থেকে ধনী হয়, কাস্টমস, ইনকাম ট্যাক্স ইনহেরেন্টলি দুর্নীতিবাজ, মাদক নিয়ন্ত্রণ, যেখানে আপনি যান টাকা আর টাকা, টাকা আর টাকা। আমরা কিন্তু কোনো সময় এই কোনো জায়গায় হাত দিতে পারিনি। তো শুরুটা কোথা থেকে হবে? শুরুটা আমার মনে হয় ওই যে এম কে আনোয়ার সাহেব যেটা বলেছিলেন সেটা হতে পারে, যে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি না করা। প্রধানমন্ত্রীরা 5 জনকে মন্ত্রী, 10 জনকে মন্ত্রী দেন। এতগুলো মন্ত্রী থাকার দরকার কি? আর থাকলেও 5-10 জন যারা দুর্নীতি করবে না তাদেরকে নানান দায়িত্ব দিয়ে দিন। আর কোনো মন্ত্রী দুর্নীতিতে জড়িয়ে গেলে তাকে দৃষ্টান্তমূলক সাজা দিন, ফাঁসি টাসি দিয়ে দিন। এরকম 2-4টা করলে, তারেক রহমান যদি এখন তার কোনো দুর্নীতিবাজ মন্ত্রীকে যদি ফাঁসি দেয়, দেখবেন অনেক চেঞ্জ হয়ে যাবে। এটা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতেন, যে যেখানে দুর্নীতি করেছে, অনেক উন্নতি হয়ে যেত। একেবারে বসে বসে 2-4টা মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদা, যারা শেয়ার মার্কেট ধ্বংস করে, যারা এটা ধ্বংস করে, যারা ব্যাংক লুট করে, 2টাকে ফাঁসি দেন না, 2টাকে ফাঁসি দেন। ওই যাবজ্জীবন দিলে হবে না, ওদের তো হাজার হাজার কোটি টাকা আছে, যে কোনো সময় বের হয়ে চলে আসবে। ফলে চাইলে যে কোনো এই পদ্ধতিটা তো অন্তত চাইলে অ্যাপ্লাই করা যায়, যে সর্বোচ্চ পর্যায়ে অন্তত 5টা-10টা মন্ত্রী শুধু দুর্নীতিহীন হওয়া না, তাদেরকে ব্যবহার করে ওই যে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি রোধ করা, সেটা করেন। এটা তো অসম্ভব কিছু না, অত্যন্ত সহজ। আসসালামু আলাইকুম। রিফাইন্ড আওয়ামী লীগ বা তৃণমূল আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের বি টিম, সি টিম, এ টিম, বাংলাদেশের সরকার, বর্তমান সরকার, বিএনপি নেতৃত্বাধীন সরকার, সেই বিএনপি সরকার এই রিফাইন্ড আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ বা আওয়ামী লীগের বি টিম, সি টিম, পরিচ্ছন্ন আওয়ামী লীগ, পরিচ্ছন্ন ব্যক্তিত্বের নেতাদের নিয়ে আওয়ামী লীগ, এরকম নানান কথাবার্তা বললেও আলটিমেটলি
মূল আওয়ামী লীগ যেটা বোঝায়, যে শেখ হাসিনার নেতৃত্বাধীন বা শেখ পরিবারের নেতৃত্বাধীন আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের বাইরে অন্য কোনো আওয়ামী লীগের অবস্থান বাংলাদেশের রাজনীতি আছে কিনা, এটা খুব ভাববার বিষয়। দেখেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন, এবং সেই প্রেস কনফারেন্সে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আগামী জাতীয় যে স্থানীয় সরকার নির্বাচন, সেই স্থানীয় সরকার নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো পরিকল্পনা আছে কিনা। প্রশ্নটার মধ্যে যদিও একটা ফাঁক আছে, তবে এটার উত্তর দিয়েছেন ডক্টর জাহিদুর রহমান। সেই প্রসঙ্গে যাব, তার আগে একটু বলি, ইতিমধ্যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি নিজেই ঘোষণা দিয়েছেন তিনি এই বছরই, চলতি বছরে বাংলাদেশে আসছেন। এবং আমরা এর আগে বেশ কিছু আলোচনায় আপনাদেরকে বলেছি যে আওয়ামী লীগের পারিপার্শ্বিক পরিস্থিতি যা বোঝায়, সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করলে, পর্যালোচনা করলে ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করছে, এটা দলীয় প্রতীকে না হলেও। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান তিনি বলেছেন যে আওয়ামী লীগের আগামী নির্বাচনে, আওয়ামী লীগ তো নাই, বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলাম, এনসিপি এরকম কোনো নামই কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে না, এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো পরিকল্পনা তাদের নাই। তার এই উত্তরের মধ্যে একটা ফাঁক রয়েছে। পুনর্বাসন বলতে একটা কৃপা বা একটা অনুকম্পা অথবা একটা একটু ছাড় দেওয়ার বিষয়টি বোঝায়। আওয়ামী লীগ কি আলটিমেটলি এখন সেই পথে আছে? এই যে ডক্টর জাহিদুর রহমান যে প্রেস কনফারেন্স করেছেন, এতে তিনি যে স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগকে তাদের সরকার বা বিএনপি সরকার আর কোনো ছাড় দিচ্ছে না, তাতে করে আওয়ামী লীগের জন্য এটা আরো সাপে বড় হলো কিনা। মানে আওয়ামী লীগ যদি কোনো কনফিউশনও থেকে থাকে যে বিএনপি সরকার বৃহত্তর রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগের উপর চলতি যে নিষেধাজ্ঞা আছে, কার্যক্রম নিষেধাজ্ঞা, এটা প্রত্যাহার করবে, সেইটা থেকে আওয়ামী লীগ এখন পুরো পরিষ্কার হয়ে যেতে পারবে যে শুধু স্থানীয় সরকার নির্বাচন ঘিরে না, ভবিষ্যতেও কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিএনপি সরকার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলবেন না। এটা যদি আর একটু সুদূর প্রসারী চিন্তাও করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত 2031 যদি ধরা হয়, সেই 31-এর জাতীয় সরকার জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগকে বিএনপি সরকার আর রাজনীতিতে আসার নিজে উদ্যোগে কোনো সুযোগ করে দিবে না। প্রেক্ষাপটটা অনেকটা এরকম। দেখেন, সারা দেশে 16 কোটি মানুষ, ধরে নেওয়া হয় যে 16 কোটি মানুষের মধ্যে 4 থেকে 5 কোটি মানুষ একেবারে ডিরেক্টলি আওয়ামী লীগের কর্মী, সমর্থক বা অ্যাক্টিভিস্ট। আওয়ামী লীগের কর্মী, সমর্থক, অ্যাক্টিভিস্ট মিলে 4 থেকে 5 কোটি। আরও যারা ভাসমান থাকে, তারা বিভিন্ন সময় আওয়ামী লীগের পালে ভোট দেয়, আওয়ামী লীগের নৌকায় ভোট দেয়, এরকম আছে। একটা দেশে 4-5 কোটি মানুষকে বাইরে রেখে বা 4-5 কোটি মানুষের ভোটাধিকার বাইরে রেখে অথবা 4-5 কোটি মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড বাইরে রেখে সেই দেশ কি একটা স্থিতিশীল দেশ হতে পারে? ডক্টর জাহিদুর রহমান যে প্রেস কনফারেন্স করেছেন, সেই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়ে গেল যে বিএনপি সরকার চাইছে যে এই 4-5 কোটি লোককে বাইরে রেখেই তারা দেশে একটি রাজনৈতিক ব্যবস্থা চালু রাখতে চায়। এখন কথা হলো আওয়ামী লীগ কি করবে। আওয়ামী লীগ কি করবে, মাঠের পরিস্থিতি একটু পর্যবেক্ষণ করলেই বোঝা যায় যে তারা আর এখন বিএনপির দিকে অথবা কারো দিকে তাকিয়ে থাকবে না। তারা তাদের ওই যে জনসমর্থন, জনশক্তি যেটা আছে, সেটা নিয়ে এখন তারা মাঠে নামবে এবং শেখ হাসিনা সত্যিকারের ফিরে আসার উদ্যোগের মধ্যে দিয়ে তারা একটা পরিণতিতে যাওয়ার চেষ্টা করবে। ভালো থাকবে। পাকিস্তান কি নিজেদের ফাঁদে নিজেরাই শেষ হতে চলেছে? পকে কেন উঠলো পাকিস্তান ছাড়ো স্লোগান? যে আজাদি বা স্বাধীনতার স্লোগানকে অস্ত্র বানিয়ে পাকিস্তান গত 7 দশক ধরে ভারতের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে এসেছে, আজ সেই আজাদি শব্দটাই খোদ পাকিস্তানের বুকে এক মহা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইতিহাস বড় অদ্ভুতভাবে নিজের প্রতিশোধ নেয়। আজ পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পুইওকের রাস্তায় লাখ লাখ মানুষ নেমে এসেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের এই আন্দোলন ভারতের বিরুদ্ধে নয়, বরং ইসলামাবাদের অত্যাচারী শাসন এবং পাকিস্তানের সেনার বিরুদ্ধে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কাশ্মীরের যে অংশকে পাকিস্তান কাগজে কলমে আজাদ কাশ্মীর বলে দাবি করে, সেখানে আজ স্লোগান উঠছে পাকিস্তান থেকে আজাদি চায়, পাকিস্তান আর্মি গো ব্যাক। কয়েক দশক ধরে কাশ্মীরের মানুষকে যে আজাদির স্বপ্ন বিক্রি করেছে পাকিস্তান, আজ সেই স্বপ্নই বুমেরাং হয়ে তাদের তাড়া করে বেড়াচ্ছে।
এই মুহূর্তের ভিডিওতে আমরা টাইমস অফ ইন্ডিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোরির সূত্র ধরে অত্যন্ত সহজ ভাষায় নিখুঁত বিশ্লেষণ করব কিভাবে পাকিস্তানের নিজেদের বোনা জালে তারা নিজেরা ফেসে গেল, কেন আজ পিওকের সাধারণ মানুষ পাকিস্তানের হাত থেকে মুক্তি চাইছে। বিষয়টি গভীরভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। 1947 সালে দেশভাগের পর থেকে পাকিস্তান জম্মু ও কাশ্মীরের একটি অংশ অবৈধভাবে দখল করে নেয়। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দখলদারিকে বৈধতা দিতে তারা এই অঞ্চলের নাম দেয় আজাদ জম্মু ও কাশ্মীর। গত 70 বছর ধরে পাকিস্তানের প্রতিটি সরকার তাদের মিডিয়া এবং বিশেষ করে তাদের শক্তিশালী সামরিক বাহিনী একটা কথাই প্রচার করে এসেছে, তারা নাকি কাশ্মীরের মানুষকে আজাদি বা স্বাধীনতা দিতে লড়ছে। তারা ভারতের জম্মু কাশ্মীরের অস্থিরতা তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে, উপত্যকায় সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদকে উস্কে দিয়েছে এবং সব সময় কাশ্মীরি আজাদির স্লোগানকে আন্তর্জাতিক ফোরামে ভারতের বিরুদ্ধে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করেছে। পাকিস্তানি স্কুল কলেজের পাঠ্য বই থেকে শুরু করে তাদের মূলধারার রাজনীতি সব জায়গায় কাশ্মীরের স্বাধীনতার কথা বলে সাধারণ পাকিস্তানি জনগণের আবেগ নিয়ে খেলা করা হয়েছে। কিন্তু আসল সত্যটা কি ছিল? আসল সত্য ছিল এই আজাদির স্লোগান ছিল কেবলই একটি রাজনৈতিক পণ্য যা পাকিস্তান বিশ্ববাজারে এবং তাদের দেশের ভেতরের মানুষের কাছে বিক্রি করত। পাকিস্তানের এই দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ড আজ সম্পূর্ণ ফাঁস হয়ে গেছে। টাইমস অফ ইন্ডিয়ার বিশ্লেষণে স্পষ্ট বলা হয়েছে, পাকিস্তান যেভাবে কাশ্মীরের অংশটিকে আজাদ বা মুক্ত বলে প্রচার করে, বাস্তবে সেখানে স্বাধীনতার বিন্দুমাত্র অস্তিত্ব নেই। পিওকের শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ইসলামাবাদের হাতের পুতুল। সেখানে পাকিস্তানের পাঞ্জাব নিয়ন্ত্রিত সামরিক এস্টাবলিশমেন্ট এবং আমলাতন্ত্র পুরো অঞ্চলের অর্থনীতি ও রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। গবেষক ও অধিকার কর্মীরা একে বলছেন পাঞ্জাবিকরণ, অর্থাৎ কাশ্মীরের স্থানীয় সংস্কৃতি, ভাষা এবং জনসংখ্যাগত ভারসাম্যকে নষ্ট করে সেখানে পাকিস্তানি পাঞ্জাবি আধিপত্য চাপিয়ে দেওয়া হয়েছে। 1974 সালে পাকিস্তান সেখানে স্টেট সাবজেক্ট রুল বাতিল করে দেয়, যার ফলে বহিরাগত পাকিস্তানিরা এসে কাশ্মীরের জমি দখল করতে শুরু করে। ভাবুন একবার, যে পাকিস্তান ভারতের কাশ্মীরে 370 ধারা বাতিলের বিরুদ্ধে চিৎকার করত, তারা নিজেরাই দশকের পর দশক ধরে পিওকের মানুষের স্বাধিকার কেড়ে নিয়েছে। সেখানে কোনো কাশ্মীরি যদি পাকিস্তানের আনুগত্যের হলফনামায় সই না করেন, তবে তিনি নির্বাচনে দাঁড়াতে পারেন না, সরকারি চাকরি পান না। এই ছদ্ম স্বাধীনতার আড়ালে লুকিয়ে থাকা চরম দাসত্ব আজ পিওকের মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে চলা এই ক্ষোভ হঠাৎ করে এভাবে কেন বিস্ফোরণ হলো? এর পেছনে রয়েছে পাকিস্তানের বর্তমান দেউলিয়া অর্থনৈতিক পরিস্থিতি। পাকিস্তানের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আকাশ ছুঁয়েছে। আটা, ডাল, ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। পিওকের জনগণের ওপর আকাশচুম্বী কর বা ট্যাক্স চাপানো হয়েছে। সবচেয়ে বড় অন্যায়টা হচ্ছে বিদ্যুৎ নিয়ে। পিওকে বা কাশ্মীর অঞ্চলে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ ও জলবিদ্যুৎ প্রকল্প, যেমন বিখ্যাত নীলম ঝিলম প্রজেক্ট। এই প্রজেক্টগুলো থেকে অত্যন্ত সস্তা দরে বিদ্যুৎ উৎপাদিত হয়, কিন্তু সেই বিদ্যুৎ চলে যায় পাকিস্তানের পাঞ্জাব সহ অন্যান্য মূল প্রদেশে। আর পিওকের স্থানীয় কাশ্মীরি মানুষের সেই বিদ্যুৎ কিনতে হচ্ছে 4 গুণ বেশি দামে। নিজেদের ঘরের সম্পদ অন্য কেউ লুট করে নিয়ে যাচ্ছে আর নিজেদের অন্ধকারে থাকতে হচ্ছে। এই চরম অর্থনৈতিক বৈষম্যই কাশ্মীরিদের রাস্তায় নামতে বাধ্য করেছে। দর্শক, খানিকটা কি মিল পান? তৎকালীন পূর্ব পাকিস্তানের উপরেও কিন্তু এভাবেই অত্যাচার চালিয়েছে পাকিস্তান। আমাদের সম্পদ লুটপাট করে নিয়ে পশ্চিম পাকিস্তানের উন্নয়ন করা হতো আর পূর্ব পাকিস্তানকে অন্ধকারে রাখা হতো, যার দরুন আমাদের স্বাধীনতার আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং 1971 সালে তার চূড়ান্ত ফল আমরা পেয়েছিলাম ভারতের সহযোগিতায়।
আজ পিওকেতে গম বা আটার উপর ভর্তুকি এবং বিদ্যুতের বিল কমানোর দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তা আজ রূপ নিয়েছে এক গণবিদ্রোহে। রাওয়ালকোটি, মুজাফফরাবাদের মতো প্রধান শহরগুলোতে আজ পাকিস্তানি রেঞ্জার্স এবং পুলিশের সাথে আমজনতার রক্তাক্ত সংঘর্ষ হচ্ছে। বহু বিক্ষোভকারী নিহত হয়েছেন, শত শত মানুষ আহত, কিন্তু সাধারণ মানুষ এবার পিছু হটতে রাজি নয়। পাকিস্তান আজ চরম সংকটে, তারা বুঝতে পারছে না কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে। যদি তারা পিওকেতে কঠোর সামরিক দমন নীতি চালায় তবে বিশ্বমঞ্চে তাদের কাশ্মীর নীতি মুখ থুবড়ে পড়বে। কারণ যে দেশের আর্মি নিজেদের তথাকথিত আজাদ কাশ্মীরের মানুষের ওপর গুলি চালায়, তারা কোন মুখে ভারতের কাশ্মীরের মানবাধিকার নিয়ে কথা বলবে? অন্যদিকে ভারতের জম্মু কাশ্মীরে 2023 সালে G20 সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়া এবং সেখানে রেকর্ড সংখ্যক পর্যটক ও উন্নয়নমূলক কাজ হওয়ার খবর ইন্টারনেটের মাধ্যমে পিওকের সাধারণ মানুষের কাছেও পৌঁছাচ্ছে। তারা দেখতে পাচ্ছে যে সীমান্তের ঠিক ওপারে ভারতের কাশ্মীরিরা কতটা শান্তিতে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধিতে আছে। ফলে পাকিস্তানের মিথ্যা প্রপাগান্ডা আর কাজ করছে না। পাকিস্তানের কাশ্মীরি কার্ড আজ চিরতরে শেষ হতে চলেছে। আর এই কার্ড শেষ হওয়া প্রসঙ্গে আমার এই মুহূর্তে মনে পড়ছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গত বছর একটি মন্তব্য করেছিলেন যে আমাদের পিওকে দখল করতে হবে না বা আমাদের অধীনে আনতে হবে না। পিওকে নিজে থেকেই বলবে যে আমরা ভারতের অধীনে যেতে চাই। আজকে সেই অবস্থা সুস্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। দর্শক, এই পুরো ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। মিথ্যার উপর ভিত্তি করে তৈরি হওয়া প্রপাগান্ডা দিয়ে বেশি দিন শাসন চালানো যায় না। পাকিস্তান ভারতের ক্ষতি করতে গিয়ে যে আজাদের আগুন জ্বালিয়েছিল, আজ সেই আগুনেই তাদের নিজেদের ঘর পড়ছে। ইতিহাস সত্যি বুমেরাং হয়ে ফিরে এসেছে। বাংলাদেশ এবং ভারতের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এই অঞ্চলের ভূ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পিওকের এই আন্দোলন কি শেষ পর্যন্ত পাকিস্তানকে আরো বড় ভাঙ্গনের দিকে নিয়ে যাবে? ভারতের কি উচিত এখনই পিওকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বড় কোনো পদক্ষেপ নেওয়া, নাকি প্রাকৃতিকভাবে পিওকের অধিবাসীরা বলবে যে আমরা ভারতে যেতে চাই? এই পরিস্থিতি দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে সামনে কি ঘটছে। পিওকেতে মাঝে মাঝে উত্তপ্ত হয়, গত বছরও উত্তপ্ত হয়েছিল বিদ্যুতের দাবিতে, আবারও পিওকে উত্তপ্ত হয়েছে। পিওকের শেষ পরিণতি আসলে কি হয় সেটি দেখতে আমাদের অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব এবং দেখব যে কি হচ্ছে। শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে আবার হঠাৎ করে নতুন আলোচনা শুরু হয়ে গেছে। তিনি এই বাংলাদেশ থেকে যাওয়ার অল্প কয়েকদিন পর হঠাৎ করে বলে ফেললেন যে তিনি টুস করে ঢুকে পড়বেন যে কোনো একটি সময়, এবং তিনি তার সেই যে বাংলাদেশে ঢুকে পড়ার কথা তিনি বলেছিলেন নিজের মুখে তার এক কর্মীর সঙ্গে কিংবা আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে, এবং এই সকল টেলিফোনে যে সংলাপ তা আবার আওয়ামী লীগ বা তিনি নিজে সেটা আবার ফাঁস করে দিয়েছিলেন। এই রাষ্ট্র ব্যবস্থা 17টি বছর ধরে তিনি তিলে তিলে সেই তার যে বাহিনী, তার যারা অ্যালাইড, তাদেরকে তিনি লালন করেছেন, পালন করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন। ফলে এই রাষ্ট্র ব্যবস্থার পরতে পরতে তার লোকজন আছে। এই রাষ্ট্রে যে সকল প্রযুক্তি এসেছে, যে সকল ভালো দিক আছে, একই সঙ্গে যে সকল মন্দ দিক রয়েছে, প্রায় সব জিনিসগুলো তার মুখস্থ। ব্যাংকে কয়টি টাকা রয়েছে, কেন্দ্রীয় ব্যাংকে কি কি সমস্যা আছে, ক্যান্টনমেন্টে কি হচ্ছে, ডিজিএফআই, এনএসআই, ডিজিএফআই, পুলিশ কতটুকু লাভ দিতে পারে, কতটুকু তাকে উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, সব জিনিস তার মুখস্থ। ডক্টর মোহাম্মদ ইউনূস যে চেয়ারে বসেছেন, সেই চেয়ারে তিনি 17 বছর প্রচণ্ড প্রতাপ নিয়ে এক নাগারে তিনি চালিয়ে গেছেন।
আবার গত 4 মাস ধরে তারেক রহমান সাহেব যে চেয়ারটিতে বসেছিলেন সেই চেয়ারটিতেও তিনি 17 বছর বসেছেন। ফলে এখানে থেকে তারেক রহমান সাহেব কি করতে পারেন, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস কি করতে পারেন, এই পুরো জিনিসটি তার মুখস্থ। ফলে তিনি ইচ্ছে মতো নাড়ছেন, ইচ্ছা মতো খেলছেন, ইচ্ছা মতো প্রতিপক্ষকে রীতিমতো দৌড়ের উপর রেখেছেন। তার ফলে যখন ইউনূস জামানাতে তিনি বারবার আসতে চাইতেন, টুস করে ঢুকে পড়ার চেষ্টা করতেন এবং বলতেন যে আমি আছি, তোমাদের খুব কাছাকাছি, তখন লোকজন ভয় পেয়ে যেত। কোথায় আছেন? কাছাকাছি বলতে কি দিল্লিতে আছেন? কাছাকাছি বলতে কি আগরতলাতে আছেন, শিলিগুড়িতে আছেন, নাকি কোথায় আছেন? নাকি অরুণাচলে আছেন, মেঘালয়ে আছেন, আসামে আছেন? মানুষ ভয় পেত। আর ভয় পাওয়ার কারণও আছে। 17টি বছর তিনি কেবল বাংলাদেশের মানুষকে চুম্বন করেননি, আদর যত্ন দিয়ে লালন পালন করেননি, তিনি শাসন করেছেন, সোহাগ করেছেন, বাম্বু দিয়েছেন, আছাড় দিয়েছেন, আর যেটিকে বলা হয় থাবা দিয়েছেন। বাঘের যেভাবে থাবা সেভাবে থাবা দিয়েছেন, আর অনেক কিছু। ফলে যারা তার দ্বারা উপকার পেয়েছেন, তার প্রেমে মুগ্ধ, তার আপত্য স্নেহে তারা সবাই আবেগ আপ্লুত। যাদের উপকার করেছেন তারা কৃতজ্ঞ, যাদেরকে ধাওয়া দিয়েছেন তারা দৌড়াচ্ছে তার কথা শুনে, আর মাঝে মধ্যে পিছনে তাকাচ্ছে, এই ধরে ফেললো বুঝি। যাদেরকে বাঁশডলা দিয়েছেন, ইলেকট্রিক শক দিয়েছেন, আয়নাঘরে ঢুকিয়েছেন, গুম করেছেন, ক্রস ফায়ার দিয়েছেন, কেউ বেঁচে গেছে, কেউ মরে গেছেন, কিন্তু তার পরিবারকে মেরে গেছেন। ফলে অনেকগুলো জায়গা, জনপদ, সব জায়গাতে তিনি একটা আতঙ্কের, ভয়ের, প্রেমের, ভালোবাসার একটা, যাকে বলা হয় জাগরণ, জোয়ার তিনি তৈরি করে রেখেছেন দিল্লিতে বসে। এর ফলে কি হলো, রাজনীতিতে কখনোই শেখ হাসিনাবিহীন রাজনীতি হচ্ছে না। তার যারা প্রবল শত্রু তারা তাকে মোকাবেলা করার চাইতে তার বিষয়ে আল্লাহর হাতে ছেড়ে দিতে বেশি পছন্দ করছেন। তারা জানেন যে এই ভদ্র মহিলার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কূটনীতি, অর্থনীতি, ধর্মনীতি, দুষ্টুমি, আরও কিছু যা কিছু আছে সব কিছুতে পরিপূর্ণ। তিনি এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণদুর্য, এটি নিয়ে তিনি খেলেন। কাজেই তাকে জীবিত রেখে, তাকে অস্তিত্ববান রেখে, তার হাতে যে এই মুহূর্তে অস্ত্র আছে, অর্থ আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, মোদি আছে, আরও কত কিছু গদি আছে, তো সেক্ষেত্রে কেবলই মাত্র বাংলা সিংহাসনে বসে বা কেবলই মাত্র কোনো একটি রাজনৈতিক দলের অফিসে বসে তার সঙ্গে লড়াই করা, এটা রীতিমতো শিশু সুলভ, বালখিল্য। আপনি ধরুন জামাতের আমির বা সভাপতি ডাক্তার শফিক, বিএনপির সভাপতি জনাব তারেক রহমান, তারপর আমজনতার সভাপতি আম তারেক, গণ অধিকারের সভাপতি নুরুল হক নুরু, তারপর জোনায়েদ সাখী, ববি হাজ্জাজ, এই তো বাংলাদেশের রাজনৈতিক দল এনসিপির নাহিদ ইসলাম। আপনি সবাইকে যার যার অফিসে বসিয়ে দিন, প্রত্যেকটা মানুষ যার যার অফিসে, পল্টন অফিসে, মগবাজার অফিসে সবাই বসে আছে। রাজনীতিতে ধরেন এখন ক্ষমতায় আছে তৃতীয় কোনো পক্ষ, চতুর্থ কোনো পক্ষ, আর শেখ হাসিনা সুধার সতন খুলে দিন, 32 নম্বর থাকুক, বঙ্গবন্ধু এভিনিউ থাকুক। একটু গভীরভাবে চিন্তা করেন তো যে রাজনীতির পরিবেশটা কি হতে পারে, কি হতে পারে। আপনার কাছে মনে হয় যে আওয়ামী লীগের ধরেন এখানে ওয়াকারুজ্জামান সাহেব ক্ষমতায় আছে, ইউনূস সাহেব ক্ষমতায় আছে, আর এই যে যেভাবে বললাম সবাই যার যার অফিসে আছে, আর শেখ হাসিনাও তার
অফিসে আছে, কিচ্ছু করা লাগবে না। কি হতে পারে আপনি নিজে নিজে চিন্তা করেন। অথবা ধরেন তারেক রহমান সাহেব ক্ষমতায় আছে, এখন রাজপথে আছে, যেভাবে নাহিদ সার্জিসরা সংসদে নেই, বা নাহিদ সার্জিসের রাজপথে আছে, কিন্তু ধরেন তারেক এখন রাজপথে আছে। তো এরকম শেখ হাসিনাও রাজপথে আছে। আপনার কি মনে হয়, পল্টন অফিসের সামনে ভিড় বেশি হবে, না কি মগবাজারে ভিড় বেশি হবে, নাকি বঙ্গবন্ধু এভিনিউতে ভিড় বেশি হবে? বিকল্প চিন্তা করেন। এখন তারেক রহমান সাহেবের পরিবর্তে অলনে ছাড়েন শেখ হাসিনা ক্ষমতায় বসেছেন, কি হবে একটু চিন্তা করেন তো। আপনি যেভাবে চিন্তা করেন না কেন, প্রতিটি চিন্তাই আপনাকে কম্পন সৃষ্টি করবে। এই জন্য শেখ হাসিনা ভয় দেখানোর জন্য হোক, প্রয়োজন হোক, অপ্রয়োজন হোক, যখনই তিনি আসার কথা বলছেন, সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশ কেঁপে উঠছে। আমরা আলোচনা করছি তিনি আসবেন কি আসবেন না। এখন আপনাদেরকে বলি যে তিনি যদি বাংলাদেশে আসেন, তাহলে তার আসার 3টি ক্ষেত্র রয়েছে। একটি হলো একেবারে সম্মানজনক সহজ সরল পদ্ধতি, হলো তার সকল মেশিনারিজ দিয়ে বাংলাদেশের পুরো রাজনীতির অঙ্গন তার জন্য অপরিহার্য করে তোলা, আর প্রতিপক্ষের জন্য জঘন্য, অসহ্য, অস্বাভাবিক, বিস্ময়কর এবং যাকে বলা হয় জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠবে এক্সিস্টিং রাজনীতিবিদদের ব্যাপারে। আচ্ছা বলেন তো, এই কাজটি করার শক্তি সামর্থ্য তার আছে কি না? এই গেল এক। 2 নম্বর হলো যে এত ঝামেলা কিছু দরকার নেই। রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত, এনসিপি, তাদের সঙ্গে পর্দার আড়ালে তার একটা সমঝোতা হলো, কথাবার্তা হলো, এবং যেভাবে যে এখন একটি পার্লামেন্ট চলছে সমঝোতার মাধ্যমে, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ইলেকশন দিয়েছেন সমঝোতার মাধ্যমে, যেভাবে তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন সমঝোতার মাধ্যমে, এই অভিযোগগুলো যারা করছে, সেই রকম একটা অভিযোগ দিয়ে ধরুন এখন পর্দার আড়ালে শেখ হাসিনার সঙ্গে একটা সমঝোতা হচ্ছে, তার প্রেক্ষিতে তিনি বাংলাদেশে আসছেন। এর বাইরে দিল্লি এবং আমেরিকা তারা খেলছে এই সরকারের সঙ্গে, শেখ হাসিনাকে নিয়ে খেলছে। এর দুটো পার্ট। একটা পার্ট হলো শেখ হাসিনাকে সামনে রেখে তাকে ভয়, মানে অ্যাজ এ এলিমেন্ট অ্যান্ড অ্যাসিড হিসেবে রেখে প্রতিপক্ষকে ভয় দেখাচ্ছে, এটি হলো একটা। আর তারা এখন আসলে সত্যিকার অর্থে চাচ্ছে শেখ হাসিনা আসুন, ক্ষমতায় বসুন এবং তাদের পারপাস সার্ভ করুন, এবং আরো অনেক অনেক কিছু। এই 3টি যে সীমা পরিসীমা, 3টি ডোর, 3টি উইন্ডো, এর মাধ্যমে আসলে শেখ হাসিনার ফিরে আসা সম্ভব। এখন তিনি আসলে কি হবে, না আসলে কি হবে, সেটা তো অন্য একটা ভিন্ন বিষয়। এখন তিনি আসবেন কি আসবেন না, সেটি নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করে আজকের বক্তব্য শেষ করব। আমার কাছে যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা আসবেন, শেখ হাসিনা আসবেন এবং তার জীবন, তার অবিচলতা, তার বিশ্বাসতা এবং অতীতে তিনি যা কিছু বলেছেন প্রায় সব কিছু টু দি পয়েন্টে তিনি করে ছেড়েছেন, 2 দিন আগে এবং পরে। তো তিনি নিজের মুখে বারবার বলছেন আমি আসব। তারপর তিনি বলেছেন যে এই বছরের মধ্যে আসবো, মানে 2026 সালের মধ্যে আসবো। এবং তার একান্ত আলাপ আলোচনায় তিনি সবাইকে যে কথাটা বিশ্বাস করাতে চান বা আশ্বস্ত করতে চান, সেটা হলো যে পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে তার মরে যাওয়ার কথা, গণপিটুনিতে মরে যাওয়ার কথা। যেভাবে তার প্রতিপক্ষরা ফাঁদ পেতেছিল, তাতে গণভবন বা এই ঢাকার রাজপথে তাকে পিষে মারার প্ল্যান ছিল, এবং এটা বাংলাদেশে অসম্ভব নয়। জিয়াউর রহমান সাহেবের মতো জনপ্রিয় মানুষ, বঙ্গবন্ধুর মতো এতটা প্রভাবশালী মানুষ এবং জনপ্রিয় মানুষ, তিনি যে সময়তে তাকে মারা হয় তখনও তিনি জনপ্রিয়। তো সেই মানুষ যদি বাংলার জমিনে এইভাবে নির্মমভাবে খুন হন, তাহলে শেখ হাসিনাকে মারা তো কোনো বিষয় ছিল না। এখানে তিনি অলৌকিকত্ব খুঁজে পান। তার ধারণা যে তিনি বেঁচে আছেন, আল্লাহ তাকে বিশেষ উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছেন এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য।
তিনি ওখানে বসে রিয়েলিটি বুঝতে পারেননি, এজন্য তাকে মূলত একটা সেফ এক্সিট দেওয়া হয়েছে। আর থার্ড হলো, বাংলাদেশের মানুষ, তাদেরকে বোঝানোর দরকার ছিল যে আসলে শেখ হাসিনা কি, তার অবর্তমানে দেশটা কিভাবে চলে এবং কিভাবে চলছে। এই যে তার যে একটা আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা তিনি নিজে ধারণ করেন, সবাইকে বলেন, এবং তার সঙ্গে সঙ্গে যে সকল মানুষ দিল্লিতে আছেন, আমেরিকাতে আছেন, পুরো আওয়ামী লীগের গোষ্ঠীটা ঠিক এই কথাটাই মনে প্রাণে বিশ্বাস করে, এই যে আমি যেগুলো বললাম। এবং আপনি যদি কলকাতাতে আওয়ামী লীগ নেতাদের দেখেন, মনে হবে তারা প্রবাসী সরকার, অন এক্সাইলে না, এখানে আসছে, মানে ভারত ভ্রমণে তারা গেছে, এবং বাংলাদেশে এসে এখন যারা দায়িত্ব পালন করছে তারা ভারপ্রাপ্ত, তারা এসে মানে ক্ষমতা গ্রহণ করবেন, এরকম একটা ভাবসা। তারা এখনো নিজেদেরকে সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সাবেক প্রধানমন্ত্রী বলার পরিবর্তে এক্সিস্টিং এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বলতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, কথা চেঞ্জ করে ফেলছে। তো সেই অবস্থাতে অলনে ছাড়েন এই জুন মাসে, যখন তিনি বলছেন যে আমি এই বছরই ফিরবো, মানে আপনার হাতে সময় আছে আর মাত্র 6 মাস, 6 মাস না, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে হায়েস্ট 6 মাসের মধ্যে আপনাকে ফিরতে হবে। এটা ছেলে খেলা বিষয় নয়, কোনো অবস্থাতে ছেলে খেলা বিষয় নয়। এর কারণ হলো, তিনি আবার 2026 সনে এসে যদি আবার বলেন যে আমি আসতেছি 26 সনের পরে, মানে ফেল করার পর যদি 27 সনে বলেন জানুয়ারিতে, তার সেই কাজ মানে হবে না। ফলে তাকে যদি আসতে হয় তাহলে এই বছরের মধ্যে আসতে হবে, আদারওয়াইজ জনগণ তাকে বিশ্বাস করবে না। সেই রাখাল বালকের গল্পের মতোই ঘটনা ঘটবে। দেখি আমরা চুনোপুটি সাধারণ মানুষ, আমাদের আসলে কান আছে, এই কান দিয়ে আমরা শুনি, লোকজন বলে, আমরা তাই শুনি। তো কাজেই দেখি কি হয়। ভারতীয় ভিসা কিন্তু তারা পাবে যারা দিনরাত ভারতকে গালি দেয়। জি, জামাতিরা, জি ঠিকই বলেছেন, তারাই পাবে। এটা আপনার সাথে একমত। একজন লিখেছেন, পাট কিন্তু পশ্চিমবঙ্গে অভাব নেই। আমি তো তা বলি নাই ভাই যে পশ্চিমবঙ্গে পাটের অভাব নেই। আমি তো বলি নাই বাংলাদেশের পাট হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস, বিশ্বমানের, সেই জন্য পাট দরকার। আমি বলছি না যে ভারতে পাট কম আছে। ভারতের পাটের চাইতে বাংলাদেশের পাটের কোয়ালিটি অনেক উন্নত, ক্লাস ওয়ান, যেটা আপনার মানে আপনাদের ভাষায় বললাম আর কি, সাধারণ মানুষ যাতে বুঝে। উন্নত কোয়ালিটির পাট আমাদের বাংলাদেশে জন্মে। এই সোনালি আঁশ, যেটা গোল্ডেন ফাইবার, এটা পশ্চিমবঙ্গের সব জায়গায় হয় না। আর আপনাদের আরো বেশি প্রয়োজন পাট, ওটাতে হবে না। আর এটা কোয়ালিটি ভালো, সেই জন্য দরকার, সেটা বলেছি। যাক, একটা মজা লাগলো এই কথাটা। শেখ হাসিনাকে দেশে ফেরাতে অনেক খরচাপাতির ব্যাপার আছে, যেটা ভারতের বাজেটে নেই। তাই ভিসা দিয়ে আয় বাড়াতে এবং মাছের তেলে মাছ ভাজায় একেবারে খারাপ বলেন। ওইটাই তো আমি সারাঙ্গিতে বলেছি, এই যে খরচপাতি হবে ভারতের, কি দরকার রিক্স নেওয়ার। এইটা কইয়ের তেলতে কই ভাজবে ভারত, ঠিকই বলেছেন, ঠাট্টা না। আপনি একটু সাটায়ার করেছেন, কিন্তু কথাটা ওইরকম আমি বলেছি এটা। ওহো, 1 ঘন্টা তো পার হয়ে গেছে, অনেকক্ষণ। হ্যাঁ, শেষ করে দিই।